এর থেকে ভালো সময় আর তুমি বের করতে পারছিলে না। আসসালামু আলাইকুম। ইয়েস মাই লাভ, তোমার থেকে বেশি কাউকে ভালোবাসি না, সত্য কথা। এখানে উঠে আসতে পারো। ইয়েস, হ্যাঁ, আর কোথাও না, এখানেই। হ্যাঁ, ধন্যবাদ। আমিও। কে আছে? নিলে অত্যাচার আমার এক্ষুনি দেওয়ার দরকার ছিল তোমার। ইয়েস। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? রিজু জেক্স, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। আচ্ছা, আজকের টপিক হলো ব্রিটিশ কালচার অ্যান্ড চাইল্ড ইস্যু। যে যে এই বিষয়ে কথা বলতে চাও প্লিজ জয়েন হয়ে যাও, কারণ আমার হাতে সময় খুবই কম। ইয়াদিরা, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আজকে ফার্স্ট আপনার লাইভে, আই এম সো এক্সাইটেড। থ্যাংক ইউ। কেমন আছো আপু? আল্লাহর রহমতে ভালো আছি। এমটি বাবু, আপনাকে অনেক সুন্দর লাগছে, ধন্যবাদ। তিথি, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছি। আচ্ছা, তার আগে আমি একটা জিনিস ক্লিয়ার করি। হ্যাঁ, আমি যখনই রুহি আনসারি থেকে লাইভে আসবো, আমি খুব একটা আশা রাখি না যে আমাকে খুব মানুষ দেখবে। হ্যাঁ, আমি চাই না আমার লাইফটা কেউ শেয়ার দেখ, রুহি আনসারির লাইফটা। রুহি আনসারির লাইফটা আমি এই কারণে করতেছি, কারণ এটা আমি আমার লাইফের মেমোরি হিসেবে রাখতে চাচ্ছি। আমি যে কোনো জায়গা থেকে রুহি আনসারিতে লাইভে আসতে পারি, যে কোনো সময় আসতে পারি। আমি চাবো না কেউ এটাকে শেয়ার দেখ। ভিডিও করলেও পারি, কিন্তু আমি খেয়াল করে দেখছি আমি ভিডিও পারসন না। একটা হয় না যে ব্লগার, অ্যাকচুয়ালি ব্লগার ব্লগ করতে পারে, এখানে সেখানে গিয়ে ভিডিও টিডিও করতে পারে। আমি ওই টাইপের না। আমি আজকে গত 2 মাস ধরে ট্রাই করে দেখছি, আমি না। শেষ সিদ্ধান্ত, যেখানে যাব লাইভ করব, শেষ। ডাউনলোড মারে ওই পেজে আপলোড দিয়ে থুয়ে দেবো। আমার স্মৃতিগুলো এইভাবেই থাকবে। আর ওখানে যখনই আলাপ করব তখনই আমরা ওমেন এম্পাওয়ারমেন্টের উপরে আলাপ করব, অন্য কোনো বিষয় না। ওখানে এসে প্লিজ অন্য বিষয়ে আলাপ করতে চাবা না। যার যার মনে হয় যে আলাপ করা দরকার, যার যার মনে হয় যে হাসাহাসি করা দরকার, ঠাট্টা করা দরকার, সবাই রুহি আনসারি লাইভগুলোতে জয়েন করে যাবার, যখনই আসবো আর কি। আমি তো আর টাইম টেবিল বলে আসবো না, কিন্তু ওইটা ওই রকম হবে। আচ্ছা, আমার সাউন্ড কি যাচ্ছে? আমি এটা জিজ্ঞেস করতেই ভুলে গেছি, প্লিজ বলো না। সবাই লিখতেছে সুন্দর লাগতেছে, সুন্দর লাগতেছে, কিন্তু কেউ বলেনি সাউন্ড শুনতে পাচ্ছি। মিস রুনা সরকার আপু, আমি ভালো আছি, আমাকে সুন্দর লাগতেছে, ধন্যবাদ। কিন্তু একটু জানাও যে আমার সাউন্ড শুনতে পাচ্ছ কিনা, স্পষ্ট কিনা, বা আমি কোনো দিকে সাউন্ড কমায় রাখছি কিনা। I don't know, বোঝা দায়। মিম, হ্যালো, আসসালামু আলাইকুম আপু, সাউন্ড পারফেক্ট। থ্যাংক ইউ মিম, অনেক অনেক ধন্যবাদ। আশা করি সবাই মোটামুটি ভালো মানুষ জয়েন হয়েছে। যে আমাকে জয়েন করতে চাও, লাইভে আসতে চাও, প্লিজ সেন্ড এ রিকোয়েস্ট।
আর সাউন্ড ক্লিয়ার আপু, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আর অনেকেই অনেক কিছু বলতেছো আমার সম্পর্কে, যে ভালো হোক মন্দ হোক যেটা বলে মজা পাচ্ছ। বি মাই গেস্ট। আফজাদ হোসেন হাই। তুমি ভাইয়া তুমি লিখো না এটা, হাই এটা লিখছে ভাবি। হ্যাঁ সুপ্ত নীলিমা, তোমার অপেক্ষাই করতেছিলাম সিরিয়াসলি। ইয়েস, তুমি আমাকে রিকোয়েস্ট পাঠাও। কিভাবে রিকোয়েস্ট পাঠাবো আমি তোমাকে বলি। দেখতেছো তোমার লাইভে এরকমই দেখা যাচ্ছে, দেখো এরকমই দেখা যাচ্ছে। এখানে দেখো শেয়ার, এখানে এই কোনার বাটনটা চাপ দিবা, তাহলেই হবে। ছোট ভাইয়া আমি কালকেও লাইভ করব, কালকে সকালবেলা লাইভ করব একটা, বিকালবেলা লাইভ করব একটা, বুঝতে পারছো? আমার হাতে প্রচুর সময়। আজকের আলোচনা হইল ব্রিটিশ কালচার অ্যান্ড চাইল্ড ইস্যু। আমি একটু ব্রিটিশ কালচার সম্পর্কে জানতে চাচ্ছি, যেহেতু আমি জানি না, আমি অজ্ঞ টাইপের মানুষ। একজন ব্রিটিশ মানুষ আছে, একজন না একাধিক মানুষ আছে এখানে ব্রিটিশ, তারা একটু বলুক শুনি। এখান থেকে কোথাও যোগ দেয়। সুপ্ত নীলিমা, আমি অলরেডি তোমাকে পাঠায় দিছি। হাউ ক্যান আই জয়েন? আমি তোমাকে পাঠায় দিছি, তুমি জাস্ট একসেপ্ট করো রিকোয়েস্ট। হ্যালো, আসসালামু আলাইকুম। আমাকে শুনতে পাচ্ছেন আপু? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, প্রথমে আসসালামু আলাইকুম এবং সবাইকে লাইভে যারা জয়েন হয়েছেন। আমার নাম হচ্ছে গিয়ে শেখ শামিমা। আমাকে সবাই এখানে এসে প্রথমে আপনাকে সম্বোধন করে থাকি এবং এখন থাকি লন্ডনে, আর সিলেট থেকে এসেছি। হ্যাঁ 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 হ্যাঁ, এক মিনিট সুপ্ত নীলিমা, এক মিনিট। ওকে ঠিক আছে মামা, আমি একটু ব্যস্ত আছি, আমি আপনাকে পরে ব্যাক করতেছি। হ্যাঁ বলেন সুপ্ত নীলিমা, সরি অনেক অনেক দুঃখিত, আমার একটা খুবই ইম্পর্টেন্ট কল ছিল, না ধরলে আবার রাগ করতো মুরব্বী মানুষ। আচ্ছা না, সমস্যা নেই। অনেক সময় দেখা আপনার জন্য ওয়েট করতেছি। আমার ছেলেকে খাইয়ে দিয়ে দুপুরে খাবার খাইয়ে খাইয়ে দিছি, কারণ ও পরে একটু লাইভে আসার সময় যে আপনি লেট হলো, আপনার কেন জানি না। আমি ওই যে রান্নাঘরে কাজ করি তো, গোসল করছি আমি এসে, চুল পোড়া ভিজা আমার এখনো, আমি আবার কাজে গিয়ে আচ্ছা আচ্ছা জি না, সেজন্য আমি ভাবলাম যে 6 ঘন্টার ডিফারেন্স যে সিলেট থেকে এখানে, মানে বাংলাদেশ থেকে, আমি পুরো জানতে পারছিলাম না কি যে আপনি জয়েন করবেন। ভাবলাম যে 3টাই হবে, সেজন্য আর কি, কারণ আমাদের এখন তো ও তোমাদের 3টা হবে। হ্যাঁ তোমাদের 3টা, আমাদের 4টা হয়, আর বাংলাদেশে হয় 8টা। হ্যাঁ আগে কয়েকদিন আগে আবার 6টা ডিফারেন্স ছিল। আমি কান্দাছিলাম, তিনটাতে। আচ্ছা আপনি যে বিষয় নিয়ে আজকে আলোচনা করছেন বা কোন যাবো, সেটা আমি কিন্তু আপনি আপনার লাইভ দেখি, নিয়ে আলোচনা হচ্ছে ও দেখি, তারপর যে জার্নালিস্ট ভাই আছেন ওনার লাইভও দেখি, আবার আমাদের রাসেল স্যার ওনার লাইভও দেখি। উনি যে কথা বলেন, হ্যাঁ হ্যাঁ, সবচেয়ে ওনার কথাগুলোই ভালো লাগে আমার। আপনার নেটটা সম্ভবত একটু ডিস্টার্ব আছে, আপনার কথা কাইটে কেটে আসতেছে, আপনি একটুখানি ওয়াইফাই আশেপাশে যাবেন।
Wait. জি, এখন কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, এখন ঠিক আছে। মানে অনেকেই বলছে যে সাউন্ড আচ্ছা ক্লিয়ার আচ্ছা না, কথা ক্লিয়ার না আর কি। আচ্ছা, আমি আসলে লাইভের কমেন্ট গুলো দেখতেছি না, কারণ আমি যা মাথায় আছে সেগুলো বলার জন্য এখন যদি আমি কমেন্ট পড়ি তাহলে কিন্তু আমি আর বলতে পারবো হবে না। না। হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন আচ্ছা, আসি। তা আপনি আমাকে যে কোনো জিনিস জিজ্ঞেস করতে পারবেন। আমি এখানে প্রায় 3 বছর থেকে আছি। আমি এখানে জন্ম না আমার, কিন্তু 3 বছর থেকে আমি স্টুডেন্ট ভিসায় আসছিলাম। হুম তো যাই হোক, এখানে আসার পূর্বে আমি একটু কথা বলি, 2-3 মিনিটস আমি একটু কথা বলি যে এখানে আসার পূর্বে আমার ধারণাটা কি ছিল আর এখানে আসার পর ধারণাটা আমার কি হয়েছে। যে হুম এখানে আসার পূর্বে আমার যে আত্মীয় স্বজনরাই আছেন বা অন্যান্য যারা আছেন, তো আসার পূর্বে আমার মনে হয়েছিল যে ব্রিটিশ মানুষরা হয়তো ভিন্ন রকম হবে। মানে এমনি শুনতাম, বই পুস্তকে আমরা পড়েছি যে অনেক কাইন্ড ওরা, বা বাস্তবে না দেখলে তো বোঝা যায় না বা জানা যায় না। হুম 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 হুম। তো এখানে আসার পূর্বে মনে করেছিলাম ওরা কাউকে কেয়ার করবে না, ওরা সবচেয়ে ডেভেলপ কান্ট্রি, সো কিরকম কি হবে, এটা ভয়ে ভয়ে কাজ করছিল যখন আমি প্রথম আসি এখানে। এখানে আসার পর যখন দেখলাম যে সবাই অনেক, মানে এদের ব্যবহারটা, আমি মানুষ, বড় বড় মানুষের কথা বলতেছি, এবং হুম যারা অনেক বড় পজিশনেও কাজ করে এদের কথা আমি বলতেছি। এখানে হুম, কিন্তু কোনো কাজকে ছোট বা বড় করে দেখা হয় না। আপনি অবশ্যই আছেন ইউরোপ কান্ট্রিতে, অবশ্যই জানেন। রাইট। এখানে আমরা যারা যারা বিদেশে আসি সবাই কিন্তু অনেক সম্মান করে, শ্রদ্ধা করে, তারপর হচ্ছে গিয়ে কোনো কাজই ছোট না। যে আমি যদি বলি আমি ওই কাজটা করি তাহলে কেউ ছোট করে দেখবে না, আমি যদি বলি ওই বড় কাজটা করি তাহলে আপনাকে কেউ অনেক উপরে নিয়ে যাবে না, না ওইরকম। না না, সবাই এটা কিন্তু নাই এখানে, নাই আসলেই নাই। হ্যাঁ হ্যাঁ, কাজকে সমান করে দেখা হয় এবং সব মানুষকে সমান ভাবে দেখা হয়। এটা আমরা পূর্বে এটা বুঝি না আসলে, যে আমাদের দেশে তো অন্যরকম বিষয়। এই হুম কালচারটা হচ্ছে এদের কালচার। তো এখানে আসার পর দেখলাম যে মানুষের যে ব্যবহার, চলাফেরার ক্ষেত্রে বলেন, একটা বিষয় এখানে আমি একটা তুলে ধরি, অনেকে বলতে পারেন পোশাক পরিচ্ছেদের কালচারটার বিষয়ে পোশাক পরিচ্ছেদ আসে। এখানে ওদের কালচারটা হচ্ছে গিয়ে পোশাক পরিচ্ছেদের ওরা যেরকম ইচ্ছা সেরকম করতে পারে। এখানে ওরা কিন্তু ফ্রিডম, একদম স্বাধীন। তো কেউ কিছু বলে না, কারণ ওরা ইসলাম ধর্মী না। হুম তো হুম। আমরা যারা, তারা, এটা কিন্তু কাপড় বা অন্যান্য বিষয়গুলো হচ্ছে নিজের বিষয়, এটা আমি আমার বিষয়। আমি মরে যাবার পর আমার কি হবে এটা আমার দায়িত্ব, আমি আমি আল্লাহকে মানে সবকিছু বলবো। তো এটা কেউ কি বললো এটা বিষয় না, এটা আমি একটু সরিয়ে রাখি। এটা বলতে পারেন অনেকে যে পোশাক পরিচ্ছদ নিয়ে কথা বললো হচ্ছে কালচারের মধ্যে পড়ে, কিন্তু এটা তাহলে এটা ওদের কালচার, এটার সাথে এটা যায় না। এমন যেমন ধরেন উনি যে কথা বলছেন, ওনার মেয়ে কেন্দ্রিক যে বিষয়গুলা, পোশাক পরিচ্ছদ ওয়েস্টার্ন হতে পারে, এটা আমি মেনে নিলাম, হুম। ঠিক আছে। গিয়ে যে ভদ্রতা বা নম্রতা বা ব্যবহারটা, ওই বিষয়টা আমার যখন শুনি তখন আমার কিন্তু খুবই খারাপ লাগে। যখন একজন দেশে, যে দেশে একজন মানুষ কখনোই আসেনি, আমার জানা মতে রাইট। উনি এদেশে আসেননি, হুম যে হুম। দেশে একজন মানুষ কখনোই আসেননি, আমার প্রথম, এখানে মুখ থেকে শুনে কিভাবে এতভাবে কনফিডেন্টলি বলতে পারেন যে ওই মানুষগুলা, কেসগুলা বেয়াদব, প্রথম কথা হচ্ছে। রাইট পয়েন্ট। থ্যাংক ইউ। এটা হচ্ছে আমার প্রথম কথা। আমি যদি আপনি, ফর এক্সাম্পল, আমি বাংলাদেশের একজন নাগরিক জন্মসূত্রে, তো আমি জানি আমার বাংলাদেশের ছেলে মেয়েগুলো কেমন। তো আমি যদি বলি আমার বাংলাদেশের ছেলে মেয়েগুলো এরকম এরকম এরকম, সেটা অবশ্যই অন্য মানুষ বিশ্বাস করবে। কিন্তু যেখানে আমি জন্মগ্রহণ করিনি বা যেখানে কোনোদিনও আমি যাইনি থাকিনি, সেখানে যদি বলা হয় ওই দেশের মানুষগুলো ওই রকম, তাহলে তো কেউ বিশ্বাস করার মতো কোথাও না। এটা একটা ভুল ধারণা মানুষের ভিতরে ঢুকে দেয়া হচ্ছে, প্রথম কথা। ওকে। তো হ্যাঁ, এটাই প্রথম আমার, যখন আমি এটা শুনি, কারণ আমারও ওইরকম ধ্যান ধারণা ছিল যে, আমি কখনোই এটা ধ্যান ধারণা ছিল না যে ব্যবহারটা খারাপ হবে, হয়তো মনে ছিল যে একটা ভাব ভাব থাকবে ওদের মধ্যে যেরকম আমরা। তো হুম হুম। এখানে আসার পর দেখলাম না, ওদের বড়, পরে ছোটদের বেলায় আসছি, তো বড়দের ব্যবহার অনেক কমাই এবং অনেক সুন্দরভাবে প্রত্যেকটা জিনিসে তোমাকে সরি বলবে, প্রত্যেকটা জিনিসে তোমাকে থ্যাংক ইউ বলবে। ওদের মুখের বুলিতে এরকম থ্যাংক ইউ পরিপূর্ণ, তোমার আর কোনো কিছু করা অমায়িক, লাগবে না। তাই না? অমায়িক, অনেক অমায়িক। ওই সেক্টর, হ্যাঁ হ্যাঁ। আরেকটা কালচার নিয়মতান্ত্রিক, ওরা সবকিছুতে নিয়ম আছে, প্রত্যেকটা, মানে তুমি যদি রাস্তায় হাঁটো সেটাতেও নিয়ম, তুমি খেতে বসছো ওইটাতেও নিয়ম, সবকিছুতেই নিয়ম, একটা ডাক্তারের কাছে যাও সেটাতেও নিয়ম।
তুমি হুম ধাক্কা দিয়ে পিছনে দাঁড়িয়ে আছো, ধাক্কা দিয়ে সামনে যেতে কখনোই পারবে না। এটা যেটা আমাদের দেশে হয়, বা হুম পিছনে গাড়ি আছে ধাক্কা দিয়ে ক্রস করে তুমি আবার চলে যাবে, ওইরকম না। তো হুম এটা নিয়মের কালচার, ওদের নিয়মটা হচ্ছে নিয়মতান্ত্রিক কালচার। হুম আচ্ছা, তারপর আমি আমি আমার আগে যখন আমি সে যেতে, যখন দেখতো আমি তখন আর কি আমাকে জায়গা দিত, যে ওই যে আমাদের সিটটা থাকে না, যে প্রায়োরিটি সিট, ওইটাতে পর্যন্ত হ্যাঁ জায়গা দিত। হ্যাঁ তো হ্যাঁ। কিন্তু আমাদের দেশে ওইরকম না, না আমাদের দেশে প্রায়োরিটি সিট হয় কি? মরে যাওয়া বারে কোনো কিছু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না না আমাদের হয় না। না, হুম প্রায়োরিটি সিট না থাকুক, তার মানুষের বিবেকের যে প্রায়োরিটিটা, ওইটা তো কেউ দেয় না। হুম এটা হুম হচ্ছে কি, এটা হোক। তো মানে এটা হচ্ছে কি আমাদের লন্ডনের যে কালচারটা, এখানে যারা আছেন, আমি কিন্তু আমার বাঙালি কালচারটা বলছি না, আমি এখানে যারা একবার যাদের দেখার কথা দেখে থেকে আসার পর শিখেছি ওইগুলো ওদের কাছ থেকে। রাইট। আর যদি আমরা শিখতাম না তাহলে বা জেলে পুরে দিত, বুঝছেন, যদি ওদের রুলস গুলো আমরা না। তাহলে এখানে এসে আমরা অনেক কিছু শিখেছি, আমি নিজে শিখেছি, আমি জানি না কে কি শিখেছে, কিন্তু আমি অনেক কিছু শিখেছি। ভদ্রতা, নম্রতা, জানে বেশি গুণ শিখতে পেরেছি। হুম তো ওদেরকে আমি, তো এটা হচ্ছে গিয়ে বড়দের বেলায়। আর ছোটদের বেলায়, ছোটদের যে কথাবার্তা, ওদের যদি কথাবার্তা শুনি তাহলে মনে হয় যে কোনো একটা পুতুল কথা বলছে, বুঝছেন, মনে হয় একদম পুতুল, মানে পুতুলের যেরকম বুলি থাকে মুখে, মানে সুন্দর সুন্দর কথাগুলো বের হয়, ঠিক ওই রকম কথাগুলো তোমাকে রাইট। এমন ভাবে ইমপ্রেস করবে, এমন ভাবে কথা বলে ইমপ্রেস করে ফেলবে, মনে হবে যে অনেক, এরা কিন্তু অনেক মানে জ্ঞানী হয়, অনেক কিছু। কারণ হচ্ছে কি, আমি এখানে, আমার ছেলে জন্ম হয়েছে, তো আমার প্রায় 2 বছর হবে আমার। তো ওকে আমি 6 মাস থেকে দেখা গেছে যে আমি নিজে খাই কিভাবে, নিজে কি করে কি না করে, ও নিজে নিজে এখন শিখে গেছে অনেক কিছু। এটা কিন্তু আমি হয়তো আমার দেশে থাকলে আমার এটা হতো না। কারণ হচ্ছে কি, ও জন্ম এখানে, ঠিক আছে, যেহেতু ওর জন্ম এখানে, কিন্তু আমরা কিন্তু ও দেখে দেখে এখানে শিখে গেছে। বাচ্চা কান্দে। ইচ্ছা হয়েছে আমি যাক, সে লাইন কেটে দিছে, বাচ্চা কান্না শুরু করছে, ইনশাল্লাহ সে ফেরত আসবে, কারণ তার বলার আরো অনেক কিছু আছে যতদূর বুঝলাম। রুমানা নাসরিন লিখছে কেমন আছো আপু? ভালো আছি আপু। ইমা জাহান লিখছে আম লেট অ্যাজ ইউজুয়াল। না তুমি মোটেও লেট না, তুমি টাইম মতো আসো, ডোন্ট ওয়ারি, ডোন্ট ওয়ারি, তুমি টাইম মতো আসো। তুমি না কালকে খুব সুন্দর একটা কোশ্চেন করছো, আর আমাকে খুব মানে আমি খুব সুন্দর করে উত্তর দিতে চাচ্ছিলাম, কিন্তু সময় মশা মশা খুব জ্বালাচ্ছিল। আমি কিন্তু যখনই রুহিয়ানসারি থেকে আসবো, তুমি আসবা, আমি তোমাকে এগুলো সুন্দর করে গুছায় বলবো। কালচারাল ডিফারেন্সটা কতখানি হয়েছে, আম, কতখানি আমি স্ট্রাগল করছি, অ্যাকচুয়ালি কোন কোন জায়গায় আমাকে ঠেকতে হয়েছে, কি কি করলে এই টাকাটা লাগবে না, আমি এগুলা বলবো। তারপরে যদি কারো খাবার দেখার থাকে যে কিভাবে আমরা এখনো খাবার দাবার খাই, বা আমি তো ভাত খাওয়া ছাড়িয়ে দিছি, অভ্যাস হয়ে গেছে। এছাড়াও মানে কোথায় কোথায় কিভাবে কি করছি, আমি এগুলো সব শেয়ার করবো রুহিয়ানসারিতে অবশ্যই। সালমা চৌধুরী কেমন আছো আপু? আল্লাহর রহমতে আমি ভালো আছি। আল্লাহর রহমতে আমি ভালো আছি। আমার বিড়ালটা আমার দিকে তাকায় বলতেছে দরজা খোলো, তো আমি দরজাটা খুলে দিয়ে আসতেছি, সে বের হয়ে যায়। আল্লাহর রহমত। বাচ্চাদের ব্যাপারে কি নিয়েছেন আপনাকে আসলে স্যালুট। নেক্সট উইকে লাইভে এই ব্যাপারে, এই ব্যাপারে কি
এই ব্যাপারে আমি কিছু কথা বলতে চাই, তাই আপনার লাইভে জয়েন করতে চাই। আপনি কি নিবেন আমাকে? এখনই নিতে পারেন, এখনই আপনি জয়েন করতে পারেন, কারণ আমি আসছি নেক্সট উইকে। আমি বাঁচবো কি বাঁচবো না ঠিক আছে, নেক্সট উইক আমার মর্জি হবে, আমি তো চলে যাব। আহ, আমাদের সামার চলতেছে, তো আপনি আজকেই আসতে পারেন যদি আপনার হাতে সময় থাকে। আহ আপু কেমন আছো? রুমান, আমি ভালো আছি, তোমার তো বললাম বই না, তুমি শোনো নাই? আহ Ima Jahan, sure, I would love to hear your story of life. Thank you. ভাই, শেখার অনেক কিছু আছে আপনার থেকে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সুপ্ত নীলিমা, আপনি আবার জয়েন হতে চাচ্ছেন? প্লিজ একবার দেখে নিন যে আপনি যেখান থেকে লাইনটা আপনার ক্লিয়ার আসছে। আমি আপনাকে আবার ইনভাইট দিতেছি। না, আপনাকে আমি পাচ্ছি না সুপ্ত নীলিমা, আপনি একটু ট্রাই করেন। নামটা তো সুন্দর আপনার। নিন্নি রহমান আপু, আপনাকে আজকে ভয়ঙ্কর সুন্দরী লাগছে। ধন্যবাদ ধন্যবাদ আপনাকে। No, কোনো বিষয় না, আসে বলেন আপনি, আমি শুনতেছি, আমরা আছি। কি শুনতে পাচ্ছেন আপু? হ্যাঁ হ্যাঁ, ক্লিয়ার ক্লিয়ার, বলেন আপনি। তো কথা হচ্ছে গিয়ে যে কথাটি আমি বলছিলাম যে এখানে যে কিডস এর যে বিহেভিয়ারটার কথা বলা হয়েছে, হুম হুম। যে না সবাই জানে না উল্লেখ করছে যে উনি যে বিষয়টা বললেন যে আপনার লাইনে এটা ডিস্টার্ব আছে মেনে নিলাম। নীলিমা, আপনার লাইনে প্রচন্ড ডিস্টার্ব, আপনি একটু পয়েন্টের আসেন। আমি আমি বলছেন জানি না কেন কথা ক্লিয়ার আছে এখন? যে কথাটা ক্লিয়ার আছে আপু? আপনাকে দেখা যাচ্ছে মানে আপনার লাইনে ডিস্টার্ব, এটা এখান থেকে বোঝা যাচ্ছে অ্যাকচুয়ালি। আচ্ছা, আমি তো মানে যেদিকে আছে ওইদিকে ওয়াইফাইয়ের দিকে, আমি জানি না কেন ডিস্টার্ব হচ্ছে। ঘরে জ্বালানা কি বন্ধ? আগে যে কাম ঘরে কি এসি ছাড়া? আমার ওপেন ওপেন আছে, ওপেন আছে। আচ্ছা, আচ্ছা, একটু ডোরটা ওপেন করে দিই। জি, এখন কি ঠিক আছে নাকি এখন মন থেকে শোনা যাচ্ছে? না এখন স্পষ্ট হয়েছে, এখন আপনার ছবিও ক্লিয়ার হয়েছে। হ্যাঁ, এবার বলতে পারেন। আচ্ছা আপু, উনি যে বলছিলেন যে ব্রিটিশ কালচারে ওনার মেয়েকে বড় করছেন, বা মেনে নিলাম ব্রিটিশ কালচার যেহেতু বলছেন, আচ্ছা আমি মেনে নিলাম এটা, কিন্তু তারপর একটা উল্লেখ করেছেন উনি কিডস এর বিহেভিয়ার নিয়ে, যে ব্রিটিশ ছেলে মেয়েদের যে বিহেভিয়ার ওইটা নিয়ে। তখন যখন আমি এই কথাটা শুনি তখন আমার কাছে খারাপ লেগেছে, কারণ এক দেশের একটা কিডসকে নিয়ে কোনো কথা বলা আসলে উচিত না। কোনো কিডসই খারাপ না, ঠিক আছে? ওনার এটা স্পষ্ট করেছেন। আবার উনি বলেন যে ওনার মেয়ে অনেক মেচিউর। ওই পয়েন্টটাতে আমি একটা কথা বলি যে মেচিউরিটি আসতে পারে কোন ক্ষেত্রে? মেচিউরিটি আসতে পারে যে পড়াশোনার ক্ষেত্রে। দেখেন আমাদের যারা অনেক বড় বড় বিজ্ঞানী আছেন, ওনারা কিন্তু অনেক ছোটবেলা থেকে অনেক বড় মাথা নিয়ে জন্মেছিলেন, ঠিক আছে? অনেক বড় জ্ঞান ছিল ওনাদের। ওই ক্ষেত্রে ওনাদের কিন্তু অনেক ম্যাচুরিটি ছিল, কিভাবে আবিষ্কার করতে হয় বা কোন ক্ষেত্রে কোন ধরনের কি করতে হয়, ওই দিক দিয়ে কিন্তু ওনাদের ম্যাচুরিটি অনেক সবার ক্ষেত্রেই থাকতে পারে, সেজন্য ওনারা বিজ্ঞানী। বা অন্য ক্ষেত্রে আমি গান গাইতে পারি, সেটার ক্ষেত্রে আমার ম্যাচুরিটি ছোটবেলা থেকে থাকতে পারে। আমরা যদি দেখি নাচের ক্ষেত্রে, ওনার মেয়ে নাচ করেন, আমি এসব নিয়ে কোনো কথা বলবো না যে নাচ খারাপ বা ভালো, আমার কাছে সব মানে সেক্টরই ভালো।
কিন্তু ব্যবহারিক যে কথাটা বলেছেন ওইটার ক্ষেত্রে আমি কথা বলতেছি মেইনলি। তো হতে পারে কোনো কিছুর ওই দিক দিয়ে প্রেশারটা থাকতে পারে, যে অনেক আমরা কিন্তু দেখি যে ইন্ডিয়ান ডান্স বাংলা ওইগুলাতে অনেক ধরনের অনেক বড় বড় ওরা অনেক সুন্দর করে নাচছে, অনেক ছোট ছোট মেয়েরা। তো ওই ক্ষেত্রে ম্যাচুরিটি থাকতে পারে, বড়দের মধ্যে এক্সপ্রেশন দেওয়া বা অনেক কিছু, বা সব ক্ষেত্রে ম্যাচুরিটি আমি ধরে নিলাম। কিন্তু ফিজিক্যাল যে বিষয়গুলাতে, যে কোন একটা টিনেজার তাও 10 বছরের নিচে ছেলে বা মেয়ের বড়দের মতো ম্যাচুরিটি থাকবে, এটা আমি কখনোই মানতে বাধ্য নই, বা আমি মানতে পারবো না এটা। এবং অফিসিয়ালি হয়নি, উনি উনার মেয়ে অনেক ম্যাচিউর, ওই ধরনের কথা বলতে পারেন। এটা আমি জানি না আমার উনি কথা শুনবেন কিনা না। আমি কিন্তু ওনাকে বাস্তবে চিনি না, আমি অনলাইনের মাধ্যমে দেখেছি, আগে দেখতাম ওনার ভিডিও গুলা, তখন ভালো লাগতো। কিন্তু এই যে কাজকর্ম ওইগুলোতেও আমার কোনো বাধা নেই, যে উনি কি করছেন ওনার ব্যক্তিগত লাইফে কতজনের সঙ্গে, আমার বাধা নেই। আমার বাধা হচ্ছে গিয়ে একজন বাচ্চার সামনে কিভাবে তুমি বিবাহ বহির্ভূত কথাবার্তা বলো, তাও আবার সাপোর্ট করে, এটাকে সাপোর্ট করার জন্য বলো যে আমার মেয়েটা হচ্ছে গিয়ে অনেক কি মেন্টালি অনেক উচ্চ লেভেলের, এই ক্ষেত্রে ফিজিক্যাল বিষয়গুলোতে অনেক উচ্চ লেভেলের, যেহেতু উনার মেয়ে এখনো 9 বছর উনি বলেন। আমি জানি না এক্সাক্ট উনার বয়সটা, মেয়েটার বয়স কত, কিন্তু মেয়েটা একটা ছেলে বা মেয়ে কখন ভালো হবে, যখন উনার বাবা মা ভালো হবে এবং বাবা মা শিক্ষা দিবে যে ভালোভাবে। আমরা বড় হয়েছি 90s এর, আমরা কিডস, আমরা বড় হয়েছি আমাদের বাবা মার সামনে কোন একটা কথা বলতেও আমরা হাত পা কাঁপতো, যে বলবো কিনা বলবো না, 10 দিন ভাবতাম কোন একটা বিষয়ে তুলে ধরার উনাদের সামনে, বা উনারা আমাদের কিছু বলার ক্ষেত্রে 10 বার ভেবে বলতেন যে আমার মেয়েটা ওটা খেতে প্রস্তুত আছে কিনা না, বা খারাপ। উনারা কিছু ওনাদের মধ্যে ঝগড়া হলে উনাদের সেপারেট রুমে গিয়ে ঝগড়া করতেন, আমাদের সামনে করতেন না, কারণ ওনারা জানতেন যে আমাদের ছেলে মেয়ে ওটা শিখবে আমাদের দেখে। এখন হাজবেন্ড ওয়াইফ ব্যতীত উনি অন্য পুরুষদের নিয়ে মেয়েটার কথা বলছেন, এটা কোন সেন্সে বলেন আমি তাও জানি না, এবং মেয়েটা কিভাবে উত্তর দেয় আমি তাও জানি না। ঠিক আছে, এখন উনি কম্পেয়ার করেছেন আমাদের যে ব্রিটিশ কালচার দিয়ে। হ্যাঁ, এবং আমরা কিন্তু একটা যে মানে মানুষ কিছু একটা বলবো বা উচ্চারণ করবো, ওনারাও আমাদের সামনে বলতেন না, আমরাও বলতাম না। আমাদের বিয়ে হওয়ার পর আমাদের হাজবেন্ডের সামনে কে নিয়ে ওনাদের সামনে বসতে লজ্জাবোধ লাগতো। আমরা অফিসিয়ালি ম্যারেজ, তারপর আমাদের লজ্জাবোধ লাগতো মানে বড়দের সামনে বসতে। ঠিক আছে, বা ওনারা আমাদের এখানে একসাথে বসে দেখলে উনারা উঠে যেতেন, এটা মেয়ের হাজবেন্ড একটু উঠে যায়। মানে আমরা দেখি আমাদের যারা ভালো বাবা মা আছেন বা ভালো ছেলে মেয়ে আছে ওইরকম মনোভাব, কিন্তু উনাদের দেখে আমি জানি না কি হচ্ছে উনার মাথায় আর মেয়েটার মাথায়, তাও জানি না। আর অনেকে বলে উনি মানসিক ভারসাম্যহীন একজন ছেলে বা মেয়ে বা মহিলা বা পুরুষ কখনোই লাইভে এসে সুন্দরভাবে গুছিয়ে কথা বলতে পারে না, নাম্বার 1। এবং লাইভ কি তাও বুঝতে পারবো না। মানসিক ভারসাম্য থাকবে রাস্তাঘাটে, মানসিক ভারসাম্য থাকবে পাগলা গারোতে, মানসিক ভারসাম্যহীন মানুষ থাকবে একটা ঘরের মধ্যে বন্দি। উনি তো লাইভে এসে ঠিকঠাক গুছগাছ করে কথা বলতে পারবেন না, তাও আবার মেয়ে সাপোর্ট করছে, প্রত্যেকটা কথা রিপ্লাই দিচ্ছে। এবং উনি আবার কথা বলছেন যে অন্য একটা দেশকে নিয়ে, যে দেশে কখনো উনি আসেননি, উনার মেয়েও আসছে কিনা না জানি না। উনি বলছেন যে এদেশের ছেলে মেয়েরা অনেক বেয়াদব। এই শব্দটা আমার কিন্তু অনেক গাঁথে লেগেছে, কারণ আমার ছেলে এখানে জন্ম হয়েছে। তাহলে উনি আমার ছেলেকেও বলেছেন এই কথাটা। শুধু তোমার ছেলে, অনেকেরই তো ছেলে মেয়ে জন্ম হয়েছে। শুধু নয়, যেখানে আমার ছেলের আমার গায়ে লেগেছে এই কথাটা। কেন এদেশে জন্মগ্রহণ করলে কি এদেশের ছেলেমেয়েরা বেয়াদব হয়ে যায়? বা এদেশে যারা ব্রিটিশ, মেইনলি যাদের এখান দেশ, ওই দেশের, আমি আমার বাঙালি হিসেবে বলছি না, আমি শুধুমাত্র ব্রিটিশদের কথাই বললাম, যাদের এখানে এই দেশটা যাদের বাচ্চাদের দেশ, ওই দেশের ছেলেমেয়েরা তো এরকম বিহেভিয়ার না। রাস্তাঘাটে বের হলে কত সুন্দর করে নিয়মতান্ত্রিক ভাবে চলে, অনেক সুন্দরভাবে কথা বলে, কোনো একটা চাওয়ার ক্ষেত্রে এক্সকিউজ মি বলবে, কোনো কিছু হয়ে গেলে সরি বলে, একবার মুখ ভরে অনেক সুন্দর করে কথা বলে। ওদের মধ্যে তো আমি কোনো ধরনের বেয়াদবতা দেখিনি কখনোই। আমি আজ পর্যন্ত 3 বছর যাবত আছি, আমি কখনোই কোনো একটা
মানে খারাপ শব্দ ওদের মুখ থেকে আমি কখনোই শুনিনি। এবং এখানে যারা প্যারেন্টিং কে যদি এসে নিয়ে যায় বাচ্চাদেরকে, উনি যদি লন্ডনে এসে বা অন্যান্য করতেন তাহলে জেলে যেতেন, এটা উনি উনি বুঝতেই পারতেন না। একটা মা বাবা, হ্যাঁ হ্যাঁ, আমাদের আমি তো আমি সারা জীবনে ছিলাম আমার দেশে, আমি জানি আমার দেশের আইন ব্যবস্থা কিরকম। আইন ব্যবস্থা ঠিক না নড়বড়ে, সেজন্য উনি ওইরকম করতে পারছেন। বাট উনি যা তা করেন আমার কোনো সমস্যা নাই, কিন্তু অন্য একটা দেশকে নিয়ে, অন্য একটা দেশের ছেলে মেয়েদেরকে নিয়ে কেন বলবেন? এদেশের কোনো ছেলে মেয়ে তো আজ পর্যন্ত দাবি করছে বা করছে। ইভেন এখানে যারা মা বাবা আছেন, ব্রিটিশ যারা মা বাবা আছেন, ওরা কি করেন, কোর্টের মধ্যে ছেলে মেয়েকে ঘুম পাড়ান। ঠিক আছে, যখন 3 বছর হয়ে যায় তখন সেপারেট রুম দিয়ে দেন ওদের জন্য। কখনোই মা বাবা যেখানে ওনারা হাজবেন্ড ওয়াইফ মনে ফিজিক্যাল কথাবার্তা কি কোনো কিছুই নাই, ছেলে অন্য অন্য রুমে থাকবে। আর উনি ঠিক অন্য যে এখানে বলা হয় বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের বিষয়, ওরা কিন্তু মনে কথাবার্তা কোনো কিছুই করে না, কথা তো দূরের কথা। আর উনি কি উনার বাহ বহির্ভূত কথাবার্তা উনি ইন ফ্রন্ট অফ হার চাইল্ড উনি কথা বলতেছেন। তাও আবার উদাহরণ দিচ্ছেন ব্রিটিশরা ওই রকম। ব্রিটিশরা কিন্তু এরকম না বোন, ব্রিটিশরা ওইরকম না। ব্রিটিশরা অনেক ভদ্র, অনেক নম্র, ছেলে মেয়ের সামনে এরকম কোনো কিছু করেও না, বলেও না। ওরা জানে যে ছেলে মেয়েদের মাইন্ডটা হচ্ছে অনেক ফ্রেশ, যা দেখে তা শিখে, যা শুনে তা শিখে। রাইট, ও যা শিখাচ্ছে একদম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এরকম যদি কেউ করতো এখানে, ওই বিষয়টা যে লাইফটা, ওই যে লাইফের অংশটা, ওটা যদি এখানে হতো, এতদিনে উনি থাকতেন, জেলের ভিতরে থাকতেন। আসলে আসলে ইউরোপে হলে এতদিন ধরা খায়। একটা চাইল্ড অ্যাবিউজ বলা হয়। আমার কথা হচ্ছে মেয়েটাকে আমি দোষ দিব না, কারণ মেয়েটা এখনো টিনেজার, বুঝবে না কি করছে কি। উনি হচ্ছে, আমরা যখন একটা কি যে বলে আমরা গুড়ি যে ঠাঙাই, গুড়িটা কিন্তু মেইন নাটাই যে বলে, নাটাইটা আমার হাতে থাকে। আমি দিক নির্দেশনা দেবো গুড়িটা উপরে উঠবে না নিচে নামবে, না বামে যাবে না ডানে যাবে। তো ওই নাটাইটা হচ্ছে আমি বাবা মা, এবং গুড়িটা হচ্ছে ছেলে মেয়ে। তো আমি যদি বলি এদিকে আসো ওইদিকে আসবে, আমি যদি বলি ওইদিকে যাও ওইদিকে যাবে। আমিও কিন্তু কেউ নেই ওকে বলে ঠিক করা, এটা কিন্তু অ্যাকচুয়ালি চাইল্ড অ্যাবিউজ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুনিয়ার কেউ নেই ওকে ছেলে মেয়েকে ঠিক করার। একমাত্র পারবে ঠিক করতে প্রথমত হচ্ছে গিয়ে সামাজিককরণের যে বিষয়টা হচ্ছে, সামাজিকীকরণের বিষয় হচ্ছে প্রথমত বাবা মা, পরিবার, তারপরে হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান। তো বাবা মা যেখানে মানে করতে পারছেন না, শিক্ষা প্রতিষ্ঠানের কথা বাদই দিলাম। প্রথম যে বিষয়টা ভিত্তি যেটা, ওইটাই ঠিক নেই, নড়বড়ে। তারপর হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান উনি যান কিনা না তাও জানি না, আমি শিওর না হয়ে কোনো কিছু বলতে পারছি না। তারপর হচ্ছে গিয়ে এই যে বিষয়গুলা, এখন উনি বলেন যে কম্পেয়ার করেন ব্রিটিশ ছেলে মেয়ের কালচার, ব্রিটিশ ছেলে মেয়ে বেয়াদব, এটার সাথে আমি কখনোই একমত না। আমার যখন শুনি সেটা আমার খুবই খারাপ লেগেছে, এবং সেজন্য আমি ভাবলাম যে আপনার লাইভে এসে এই কথাগুলো বলি। যেহেতু আমি এখানে 3 বছর যাবত আছি, সেজন্য এই কথাগুলা বললাম যে ব্রিটিশ ছেলেমেয়েরা, আপনারা ভুল ধারণা পোষণ করবেন না যারা লাইভ দেখছেন। এখানে ব্রিটিশ ছেলেমেয়েরা খুবই অমায়িক ব্যবহার, খুবই নম্র, খুবই ভদ্র। শুধু ব্রিটিশ ছেলে মেয়ে না, এখানে যারা বড় বড় প্রতিষ্ঠানেও আছেন, বড় বড় কাজ করছেন উচ্চ লেভেলের, ওরাও কিন্তু অনেক ভদ্র নম্র, কোনো সময় কোনো ধরনের খারাপ একটা শব্দ পর্যন্ত মুখে বের করে না। কারণ এখানে জানে একটা শব্দ বের করলেও যদি ক্লেম করে তাহলে ওকে পুলিশ ধরে নিয়ে যাবে। সেজন্য ওরা ছোটবেলা থেকেই অনেক নম্র ভদ্র। এখন বলতে পারেন কি ওই দেশে কি খারাপ নেই? খারাপ অবশ্যই আছে, 2-3% খারাপ থাকে। অবশ্য সব দেশে খারাপ মানুষ আছে, সব দেশে ভালো মানুষ, কিন্তু আপনি মুষ্টিমেয় ধরবেন যে এভারেজ করলে সবচেয়ে বেশি কোনটা দাঁড়ায়। এখানে সবচেয়ে বেশি হচ্ছে গিয়ে ভালো মানুষ এবং ভালো ব্যবহার এবং ভালো সবকিছু। এখন ওদের যে ধর্মের ভিত্তিকে আমি কিছু বলবো না, যে ওরা কোন ধর্মে চলে, কিভাবে চলে, কি খায় কি না খায়, এটা ওদের বিষয়, ঠিক আছে, এটা হচ্ছে ওদের বিষয়। কিন্তু ব্যবহারটা হচ্ছে সবার বিষয়। আমি একজন মানুষ হিসাবে ব্যবহারটা আগে দেখবো, যে ব্যবহারটা কেমন। যে ব্যবহারটা হচ্ছে গিয়ে ওদের ব্যবহার অনেক ভালো। আর আমি যে সামাজিকীকরণ যে শব্দটা এখানে বলেছি আপু, সামাজিকীকরণ শব্দের মধ্যে যে বিষয়টা আছে, প্রথম মা বাবা পরিবার, তারপর হচ্ছে গিয়ে শিক্ষা প্রতিষ্ঠান, আর 3 নম্বরে যদি আমি কোনো কিছু রাখি, আমি বই বাদ দিয়ে আমি যদি রাখি মানুষ হিসাবে, আমি রাখবো ব্রিটিশ পিপুলকে।
কারণ ওদের কাছ থেকে সামাজিকীকরণের যে বিষয় আচার আচরণ এটা খুবই মানে শিখতে পারবেন, ওদের যে ব্যবহার। আর উনি উনি উল্টিয়ে বললেন কি ওদের ব্যবহারটা বেয়াদব, কোনো সময় না, এটা কখনোই না, 100% এটা ফলস কথা। না আপু না, আমি এখনো পর্যন্ত কোনো অনেক ছেলে মেয়ের সাথে আমি পার্ট টাইম হিসাবে চাইল্ড মাইন্ডার হিসাবে কাজ করি, খুবই অমায়িক, ওদের কাছ থেকে আমি শিখি, বুঝছেন, ওদের কাছ থেকে আমি অনেক কিছু শিখি যে আমার কখন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবং যখন আমি যাই আমার ছেলেকে নার্সারিতে দিয়ে যাই, ওদের কত সুন্দরভাবে কথা বললে, ওরা আমাকে চেনেও না, ওই ছেলের মম এসেছে কত সুন্দর, বা রাস্তাঘাটে দেখে বলে কত সুন্দরভাবে অন্যান্য ছেলেমেয়েরা কথা বলে, স্মাইল দেয়, হাসে, কত ভালো লাগে। আর উনি বলেন যে বেয়াদব, এটা মোটেও আপনারা ভুল ভ্রান্তি পোষণ করবেন না, যারা এদেশে আসতে চাচ্ছেন আপনারা আশা বাদ দিবেন না যে ছেলে মেয়েকে নিয়ে আসলে বেয়াদব হয়ে যাবে, ওইরকম কিছু না, এদেশের ছেলেমেয়েরা অনেক নম্র ভদ্র, ঠিক আছে। বরং আমার এটাও বলা যায়, সাথে অ্যাড করা যায় যে বরং এইরকম দেখে মানুষ বেয়াদবি শিখতে পারে, যে এটা ভাবতে হয় যে অবশ্যই আপু, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা তো সে যা দেখাচ্ছে সোশ্যাল মিডিয়াতে, অনেকে ব্লক করে দেন অনেকে। হ্যাঁ হ্যাঁ আপু, একটা আমি যোগ করি, এখানে অ্যাড করি, যে অনেকে বলতে পারেন তোমার যখন ওই মেয়েকে মানুষকে ভালো লাগে না, ওই মহিলাটাকে ভালো লাগে না, ব্লক করে দাও। একটাকে ব্লক করলে হয় না, এখন অনলাইন ডিজিটাল প্ল্যাটফর্মে এই ক্লিপ থেকে, অন লাইভ থেকে কি করা হয়, ক্লিপ করে অনেকে এটাকে টিকটকে প্রচার করছে, তারপর নিজের রিলসে ভাইরাল করছে। একটা ব্লক করে কতটা ব্লক করবো, তাহলে কি আমি ফেসবুক আর চালাবো না? আমি উনাকে ব্লক করে দিলাম, তারপর দেখা যায় আরেকটা আসছে, আরেকটা ক্লিপ চলে আসছে অন্য আইডি থেকে, ঠিক আছে। সেজন্য মেইন কথা হচ্ছে এটা বন্ধ করার বিষয় হচ্ছে উনার মেয়েকে সেফ জোনে নেওয়া হোক, উনি আগে সেফ জোন এটা শিখুক, যে সেফ জোন বলতে উনার কাছ থেকে যদি বুঝেন যে আমার মেয়েটা আমার কাছে, তাহলে উনি বুঝতে পারবেন। হ্যাঁ, ওনার কাউন্সিলিং, আসলে ওনার কাউন্সিলিং দরকার, এখানে কাউন্সিলিং হয়, ওনার মেন্টালি কাউন্সিলিং দরকার, যে ছেলে মেয়ে কেন্দ্রিক কাউন্সিলিং দরকার প্রথমত। তারপর উনি উনার পরের বিষয়টা উনি দেখবেন কি করবেন, কতজনের সাথে থাকবেন, কতজনের সাথে থাকবেন, এটা ব্যক্তিগত উনার ব্যাপার। উনি মারা যাবার পর উনি আল্লাহর সামনে গিয়ে এর বিচার দিবেন। কিন্তু আমার কথা হচ্ছে কি, একটা ছেলে মেয়ে হচ্ছে আগামীর ভবিষ্যৎ। এখন যদি তুমি ছেলে মেয়েকে প্রথমেই গুড়িটা একবারে শেষ করে দাও তাহলে হবে না। আমার বাবা যখন, আমি একটা কথা বলি এখানে, আমার বাবা যখন শিক্ষক ছিলেন, তো উনি আমাদেরকে অনেক কড়া শাসনে পড়িয়েছেন, অনেক কড়া শাসনে আমাদেরকে বিকেলে পড়াতেন, পড়া দিতেন, সবকিছু হোমওয়ার্ক সবকিছু নিজের ঘরে যখন শিক্ষক উনি করতেন, তখন বুঝতাম না, তখন এত কড়া কেন বাবা, ভয় পেতাম। কিন্তু উনি একটা কথা তখন বলতেন, এখনো মনে হয়, যে প্রথম 1 থেকে 5 এই লেভেলটা হচ্ছে, তুমি যদি তোমার পড়াশোনায় ভিত্তি মজবুত না করো, তাহলে তুমি বড় হয়ে 6-7 উঠে দেখবে তুমি কিচ্ছু পারছো না। তো এই কথাটা এখন মনে হয় আমাদের, সেম ক্ষেত্রে, শুধু পড়াশোনা না, সব ক্ষেত্রে ছোট থেকে যখন আমরা বড় হই, তখন থেকে তোমাকে ওই ভিত্তিটা মজবুত করতে হবে। প্রথমে ভিত্তি যদি মানুষের সাথে, অন্য পুরুষের সাথে যুক্ত হওয়ার ভিত্তি, অন্য মানুষের সাথে কিভাবে ধ্বংস করা যায়, অন্যের সংসার কিভাবে ধ্বংস করা যায়, মেয়ে থেকে ছেলেকে কারিয়ে আনা যায়, কিভাবে নিজের সম্ভ্রম রক্ষা না করা যায়, এভাবে যদি শিক্ষাটা দেয়া হয়, তাহলে ওই মেয়েটা তো ছেলেটা ধ্বংসের পথে। আমার মনে হয় না উনি বড় হয়ে কোনো ভালো একটা, মানে ভালো মন মানসিকতার মানুষ হতে পারবে ওই ক্ষেত্রে। কারণ একটা আমি এখনো বুঝি না, একটা 9 বছরের মেয়ে কিভাবে ফিজিক্যাল বিষয়গুলা এত, মানে কিভাবে কি, আমি তাও বুঝি না আপু, আমার মাথায় কুলোয় না। এই মেয়ে একটা ইয়া লিখলো যে আমার বয়সে সবার বয়ফ্রেন্ড আছে, আমার নাই, আমি অনেক ম্যাচিউর। হ্যাঁ, তারপরে আবার মা বললো কি যে আমার মেয়ে ওই লেখাটা লিখছে, তোমার মেয়ে কি লিখছে, তোমার মেয়ে তুমি যেরকম তোমার বড় বোনকে সম্মান করতে পারো নি, ঠিক তোমার মেয়ে এরকমই শিখতেছে। তোমাদের মধ্যে পারিবারিক কোনো শিক্ষা আসে নাই, শিক্ষাটা কোত্থেকে আসবে, গোড়া থেকে আসার কথা, যেটা আসেই নাই গোড়া থেকে, পারিবারিক শিক্ষা জিরো। হ্যাঁ, তো এরকম এখানের যে ব্রিটিশ ছেলেমেয়েরা ওই এনাকে দিয়ে ওনাকে এরকম কথাবার্তা কেউ বলে না। এই যে ব্রিটিশ ব্যবহার, ছেলেমেয়ের ব্যবহারটা উনি তুলে ধরেছেন, এটা কিন্তু ওইরকম কেউ করে না, একটুও না, একটুও করে না, একটুও করে না, এরকম হয় না, করে না এরকম।
হ্যাঁ জি 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 তো আমার কথা এটাই যে উনি যা করেন উনি করেন, বাট আমাদের কথা হচ্ছে আমি সকলের পক্ষ থেকেই বললাম যে অন্য দেশকে নিয়ে বলার আগে 100 বার ভাববেন। এদেশে এসে কয়েকদিন থেকে যাবেন, থেকে যাওয়ার পর উনি যদি প্রমাণ করতে পারেন যে এদেশের ছেলে মেয়ে বেয়াদব, তাহলে উনাকে একটা আমরা গোল্ড মেডেল সবাই দিয়ে দেবো ওনার গোলাতে। যদি এটা প্রমাণ করতে পারেন, উনি আসুক, উনি বিদেশে আসুক, লন্ডনে ভিজিট করুক, ওনার তো অনেক টাকা আছে, উনি ভিজিট করুক, বেশ পয়সা লাগে না, উনি আসুক, এসে আমাদেরকে এটা প্রমাণ করে যাক। আমার বেশ লাগবে না 3টা ছেলে মেয়ে দেখা, ব্রিটিশ নাগরিক, ওদের 3টা ছেলে মেয়ে আমাকে দেখা বেশ আমার লাগবে না, 3টা আমাকে সামনে আনুক যে বেয়াদব, এবং প্রমাণ সহকারে আমাকে সামনে আনুক বেয়াদব, তাহলে আমরা সবাই মিলে ওনাকে গোল্ড মেডেল দিব। সে ওখান থেকে মানুষকে বুঝাচ্ছে, কিছু মানুষ বুঝে না বুঝে বুঝতেছে। এই জন্যই আমি বলছিলাম যে কিছু মানুষ আসুক যারা অ্যাকচুয়ালি ব্রিটেনে থাকে, তারা এই কালচারটার সাথে মানে পরিচয় করাক। এখন আপনি একজন বলছেন, আরো যদি 4 জন বলেন, 5 জন বলেন, আরো ভালো হবে। আমি তো শুনছি, আমি ওনার যে ভিডিওটা, আমি যে ওনার মেয়ে যে মাঝখানে কয়েকদিন ওনার সাথে রাত 3টায়, এখানে তো রাত 3টায় আপু কখনোই কোনো ছেলে মেয়ে ঘুমায় না, এখানে ঘুমায় হচ্ছে গিয়ে 10টার ভিতরে, 9টায় ঘুমিয়ে পড়ে। বিশ্বাস করেন, আমার ছেলে যখন ছোট ছিল তখন ওকে আমি 8টায় ঘুম পাড়িয়ে নিতাম, এখন 9টায় ঘুমায়। এখানে কোনো ছেলেকে 10টা ছেলে মেয়েকে কোনো আন্ডার 10 বা 15 এর নিচে কখনোই দেখবেন না আপনি 10টার উপরে আছে সজাগ, কখনোই কোনো ছেলে মেয়েকে পাবেন না, কারণ ওদের আমাদের ক্লাস থেকে 8টায়। হ্যাঁ যে আমি মানে অনেক কিছু বলতে পারতো, এখন আমি ছাড়াও আরো 10টা মা যদি বলে তাহলে তো বোঝা যাবে, র্যান্ডম 10 জন মা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আপনি আমাকে একটা জিনিস ক্লিয়ার করেন, আপনার সাথে কি কখনো আমার ইনবক্সে কথা হয়েছে? না আপু, আপনার সাথে আমার কখনো ইনবক্সে কথা হয়নি। আপনাকে আমি লাইভে বলেছিলাম আমি যুক্ত হচ্ছে, যে ওই সময় আমি একটু ফ্রি ছিলাম, আমার ছেলে ঘুমিয়েছিল, কারণ আমি জানি ও সুযোগ থাকলে অনেক সময় দুষ্টামি করবে, আদার সাউন্ড আসবে, সেজন্য আমি চাইছিলাম গতকাল না এর আগের দিন আমি চাইছিলাম লাইভে যুক্ত হতে, বাট আপনার সাথে মেসেঞ্জার আমার কখনো কোনো কথা হয়নি। না অ্যাকচুয়ালি রুহি আনসারিতে আমি মানে এই মানুষটাকে নিয়ে কথা বলতে চাই না, আমি গতকালকেও বলিনি কিন্তু। আপনার ওই আইডিতে আমি তো দুইটাতেই ফলো দেওয়া আপু, কিন্তু আমি বুঝিনি যে কোনটাতে কথা বলবেন না। আমি দেখলাম আপনি লাইভে আছেন, সেজন্য আমিও ফ্রি ছিলাম সে সময়, সেজন্য আর কি ভাবলাম যে জয়েন হয়ে যায়। ওই কথাগুলো আমার বলার ছিল, এখন মনে একটু শান্তি লাগছে। ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক জি আপু। হ্যাঁ, এখানে ছেলেমেয়েরা আসলে খুবই সুন্দরভাবে কথা বলে, সব কথার মূল কথা হচ্ছে সারমর্ম সারাংশ যেটাই বলি আমি, যে অনেক সুন্দরভাবে কথা বলে, অনেক অমায়িক ব্যবহার, এবং অনেক ইমোশনাল হয়, এরা অনেক ইমোশনাল হয় ছেলে মেয়েগুলা, কারণ ছোটবেলা থেকে অনেক সুন্দর সুন্দর ব্যবহার দেখে আসছে, বাবা মার যে সুন্দর সুন্দর ব্যবহার দেখে আসছে। আমি তো চিন্তা করি আমার ছেলেকে যে এই কায়দায় বড় করছি, আমি ভাবি যে আমি যদি একটা শব্দ করি ও খেতে দিবে, ওইরকম একটা ভাব, কারণ এখানে একটা শব্দ করতে পারবো না। যদি আমি এখন করতে পারি, কিন্তু পরে যদি করা যায়, দেখবেন ও যদি স্কুলে গিয়ে বলে আমার মা আমার সাথে এরকম কথা বলছে, আমাকে নিয়ে যাবে এসে সোশ্যাল ওয়ার্কার, আমার ছেলেকে নিয়ে যাবে। যদি বলে হ্যাঁ ওইরকম যে খারাপ একটা স্ল্যাং ইউজ করছে আমার মা, তাহলে নিয়ে যাবো আমাকে এসে। শুধু মানে শুধু কি তাই, ওই যে একটা লাইভ যেটার মধ্যে এক বালিশে মাথা রেখে তারা ওই যে একটা জিনিস ডিসকাস করতেছিল, হ্যাঁ হ্যাঁ ওইটাই আমি বলতেছি, ওই লাইভের কথাই আপু। হ্যাঁ ওইটা আমার খুবই খারাপ লেগেছে, ওই রিপ্লাই দিচ্ছে। যে কেউ ওই লাইভটার জন্য যে কেউ ফোন দিয়ে বাচ্চা সরাই দিতে পারতো, এটা কোনো সমস্যা হইতো না। হ্যাঁ অবশ্যই, এটা যদি এখানে হতো আপু, এতদিনে উনি কোথায় যে থাকতেন, আর মেয়েটা যে কোথায় থাকতো সোশ্যাল ওয়ার্কারের কাছে, বুঝছেন? আমি তো তবে এটাও চাচ্ছি না, আমি বুঝি না ওই বিষয়ে কি ধরনের, ওই বিষয়গুলাতে কেন এত ম্যাচুরিটি। হ্যাঁ, ওনার মেয়ের ম্যাচুরিটি হতে পারে ডান্সের ক্ষেত্রে আমি মানি, বা পড়াশোনার ক্ষেত্রে, বা গবেষণার ক্ষেত্রে, বা অন্যান্য ক্ষেত্রে ম্যাচুরিটি থাকতে পারে, কিন্তু একটা ছেলে মেয়ের রিলেশন যে কেন্দ্রিক যে বিষয়গুলা, এইগুলাতে তো, অবৈধ বিষয়গুলাতে তো এত ম্যাচুরিটি থাকার কথা না, কোনো ছেলে মেয়ের কথা না। তো আমি আমার দেখা, আমি তো বাংলাদেশে ছিলাম সারা জীবনই আমার বাংলাদেশে, আমি তো কখনো ওইরকম ম্যাচুরিটির ছেলে মেয়ে দেখিনি, আসলে আসলেই আমি দেখিনি। আমাদের বাবা মার সামনে তো ওইরকম কথাবার্তা দূরের কথা, কোনো ধরনের বোকাচোকা শব্দও আমরা উল্লেখ করতাম না, যে আমাদের হ্যাঁ শরীর কাঁপতো যে কি ভাববেন কি বলবেন।
সমস্যা হয়েছে এক বালিশে ও হ্যাঁ যেরকম হ্যাঁ এক ইচ্ছা বালিশ করুক, ও যেরকম শুনে ইচ্ছা শুনে করুক, বলতে চান। সোশ্যাল হ্যাঁ মিডিয়াতে না, হ্যাঁ সোশ্যাল মিডিয়াতে না। অবশ্যই। হ্যাঁ, সোশ্যাল মিডিয়াতে হ্যাঁ অবশ্যই। যখন, তখন সবাই দেখতেছে, অবশ্যই আপু। কোটি কোটি বাঙালি হ্যাঁ 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 দেখতেছে। এটা ব্যাড এফেক্ট। হ্যাঁ। এবং কোনো কিছু বলার আগে কোনো দেশকে, আমার দেশ আমি যে কিছু বলতে পারি, আমার বাংলাদেশকে নিয়ে যদি আমি বলি একটা কথা, আমি যদি খারাপ কথাও বলি তাহলে আমি সবার সামনে বলতে পারবো আমার একটা অধিকার আছে, কারণ এটা আমার দেশ, আমার বলতে পারি। কিন্তু তুমি বলতে পারো না অন্য একটা দেশে, যে দেশে তুমি নেই তুমি টানো, বা তুমি একটা ভুল কথা বলছো, যদি সঠিক হতো তাহলে একটা কিছু মেনে মেনে নেওয়া যেত। এবার তা তো হয় না, এটা তো কখনো কেউ সহ্য করবে না, কারণ এখানে আমরা জীবিকা নির্বাহ করে আছি। আমার আমার গায়ে লেগেছে এটা, যেহেতু আমার দেশ না তারপর আমার গায়ে লেগেছে। একটা শিশুর বাচ্চাদের নিয়ে কথাবার্তা বলছেন যে ব্রিটিশ বিহেভিয়ারটা অনেক বেয়াদব, এই শব্দটা আমার খুবই হার্ট, আমি অনেক হার্ট হয়েছি, সেজন্য আমি লাইভে জয়েন হয়েছি। যে আমি ওকে। তো কখনো কোনো বেয়াদব ছেলেমেয়েকে দেখিনি। হুম। আর উনি এটা ভুল সত্যি। চড়াচ্ছেন মানুষের মাঝে, হ্যাঁ উনি ভুল চড়াচ্ছেন। উনি মনে করছেন যে কেউ নেই বিদেশে, আহ, প্রথম কেউ আসলে ওনার মেয়েই আসবে। মেবি ওইটাই। আচ্ছা ঠিক আছে নীলিমা, অনেক কথা বলে অনেক ভালো লাগলো। অবশ্যই আপনার সাথে সামনের বার আরেকবার কথা হবে, হ্যাঁ কারণ আমার সমস্যা নেই আপু, আপনি ওই কেন্দ্রে কোনো কথাবার্তা হলে আমি অবশ্যই যুক্ত হব। আর জি জি অবশ্যই, আমি জানি না আমার কথা আমি ঠিক মতো বলতে পেরেছি না কিনা না না, আপনি কারণ খুব আমি সুন্দর তো বলছেন। সিলেটের মেয়ে সেজন্য আমি ওইরকম চলিত রীতিতে তেমন কথা, মানে শুদ্ধ যে ভাষাটা ওইটা তেমন একটা পারি না, তারপরে চেষ্টা করেছি বলার। আমিও শুদ্ধ বলতে চাই না, আমার শুদ্ধ বলার খুব একটা শখ নেই। আমার কাছে খুবই ভালো লাগে যাত্রাবাড়ির ভাষা বলতে, কারণ সবার ইমপ্রেস, হ্যাঁ 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 এটা খুব ভালো করে হ্যাঁ বলা আমি যায় সিলেটি, ভাষাটাকে। হ্যাঁ সিলেটি ভাষা বলতে পারতাম, কিন্তু অনেকে বুঝবে না, আমার সিলেটি যে শব্দগুলো আমি ব্যবহার করব অনেকেই বুঝবে না, বিতা হয়ে যাবে এই ভাষাটা। সেজন্য আমি চেষ্টা করলাম যে শুদ্ধতে বলার। জানি আমার শুদ্ধটা ভালো না, তারপরে বুঝিয়ে নিবেন কষ্ট করে যারা শুনছেন। ঠিক আছে, ভালো থাকেন, ইনশাআল্লাহ আরেকবার জি কথা আপনিও হবে। ভালো থাকেন। হ্যাঁ হ্যাঁ, ইনশাল্লাহ ইনশাল্লাহ কথা হবে আপনার সাথে। আর ভালো থাকেন। আর যদি উনি লাইভটা দেখেন, বের হয়ে গেল। ওকে, আমি আরেক, এটাই আর কি। আর বাচ্চাদের ক্ষেত্রে যাতে যত্ন নেন, এটাই আমার শেষ কথা থাকলো। ওকে আচ্ছা ঠিক, আপু তাহলে সবাই ভালো থাকেন, আসসালামু ওকে, আলাইকুম। ওকে, খুদা হাফেজ। ওকে, আল্লাহ হাফেজ। আচ্ছা, আমাদের সাথে আরেকজন আসতে চাচ্ছে, আহ তাকে আরেকবার দিতে হবে, কি বলে, রিকোয়েস্ট। লাইভ থেকে বের হয়ে গিয়ে রিকোয়েস্টটা দিতে হবে, মানে বের হয়ে গিয়ে আবার ঢুকে তারপর রিকোয়েস্টটা দিতে হবে। ইমা জাহান প্লিজ, আমার হাতেও সময় কম আছে, আপনি জয়েন হন। আমি জানি আপনি খুব সুন্দর কথা বলবেন, কারণ আপনার কথা আমি একবার শুনছি, খুবই সুন্দর কথা বলেন। দিনের শেষে আমরা সবাই বাঙালি, নিম্নি রহমান, সত্য কথা। আর সবচেয়ে বড় কথা, মাতৃভাষার জন্য আমরা যুদ্ধ করছি, একমাত্র জাতি যারা আমরা মাতৃভাষা বাংলা বলার জন্য যুদ্ধ করছি। এখন আমরা আমাদের মাতৃভাষার উপর অ্যাশেমড হয়ে আমরা ইংলিশ টোনে কথা বলতে হবে। এসেছি গিয়েছি, আমার তো আসেই না ওই এসটি দিয়ে ইংলিশ। আমার কাছে অনেক ত্যাক্ত লাগে যে এইরকম কথা বলে। ভাই, ট্রু টু ইয়োর সেলফ, তুমি নিজের উপরে ট্রু না, তুমি নিজের সাথেই সত্য না, তুমি আরেকজনের সাথে কি সত্য হবা? তুমি তো এইখানেই ফেক, মুখটা খোলা মাত্রই তুমি ফেক। আমার কাছে এই জিনিসটা খুবই বিরক্ত লাগে। আর মাতৃভাষার উপর টানটা তখনই আসে যখন মানুষ মানে বাধ্য হয় আরেকজনের ভাষা বলতে গিয়ে। এই জিনিসগুলা অনেক মানুষই বুঝবে না। আর যারা মানে আছে তারা মানে না পাওয়া জিনিস পায়ে গেছে, তো এই জন্য মানে দেখাইতে বেশি পছন্দ করে। এটা একটা মেন্টাল ডিসঅর্ডার, যে আমার এইটা আছে, আমার ওইটা আছে, আমি উমুক, আমার সম্পর্কে জানলে তুমি হাইগে দিবা, আমার সম্পর্কে জানলে তুমি পাইতে দিবা। ভাই, তাহলে জানা, আগে নামটাই জানা।
আচ্ছা ইমা জাহান, তোমাকে রিকোয়েস্ট নিতে পারতেছি না, তোমার লাইভ থেকে বের হয়ে যাবে, বের হয়ে গিয়ে তুমি রিফ্রেশ মারো পেজ, মাইরে তুমি আবার আসো, কারণ আমি তোমাকে জয়েন করতে পারতেছি না। আপু, বাংলাদেশে যাদের বাচ্চারা ইংলিশ মিডিয়ামে পড়েছে তারা এত বেয়াদব না যারা যত বেয়াদব। আমি জানি ও একলা আমাদের ফ্যামিলিতে ইংলিশ মিডিয়ামে পড়তেছে না, অনেকে ফ্যামিলি ছাড়াও পরিচিতর মধ্যে অনেকে ইংলিশ মিডিয়ামে পড়তেছে, এবং তাদের ভাষা শুনলে, তাদের অমায়িকতা শুনলে তুমি আশ্চর্য হবা। হিমা জাহান, 1 মিনিট ওয়েট করো, আমি তোমাকে ইনভাইট করার চেষ্টা চালাচ্ছি, তারপর দেখি। কারণ তোমার রিকোয়েস্ট আসতেছে ইনঅ্যাক্টিভ দেখাচ্ছে। হিমা জাহান, আমি তোমাকে এখন রিকোয়েস্ট পাঠাচ্ছি, তুমি যদি একসেপ্ট করো। আমার ভাই বউ লিখছে থ্যাংক ইউ। কেন রে বই না, কি লেগা তুই থ্যাংক ইউ লিখলি? অনেক শব্দ করতেছে, আমার মাথা ঘোলা করতেছে। বন্ধ হ। মাম্মা মিয়া, কি প্রবলেম তোর? কানেকশন ফেইল্ড, আমার কানেকশন ফেইল্ড না। ইমাজান, তোমার কি লাইনে কোনো সমস্যা হচ্ছে? সাবরিনা সঞ্জিদা আলম, রিপ্লাই করো না, সে আর কমেন্ট করবে না, তাহলেই হয়। যাকে রিপ্লাই করবা সে লাই পাবে। সঞ্জিদা মানে সাবরিনা সঞ্জিদা আলম, আমি তোমাকে লাইফের একটা ট্রিক শিখাই। যাকে লাই দেওয়ার ইচ্ছা নেই তাকে কখনোই রিপ্লাই করবা না, বুঝতে পারছো? কোনোদিনও মানে তাকে রিপ্লাই করবা না। তুমি যে এই কথাটা বললা না, বলে নিয়ে তাকে আরো আশকারা দিলা উপরে উঠার, দরকার নাই। ইগনোর। আপু, আপনার পিছনে ব্যাকগ্রাউন্ডটা সুন্দর, এটা অ্যাকচুয়ালি ব্যাকগ্রাউন্ডটা, এটা একটা পার্টিশন, এটা একটা পার্টিশন, আর এই পার্টিশনের পিছে আছে আমার আলমারিটা। এই পার্টিশনটা সরাই দিলে তুমি আমার আলমারির পিছন দেখবা। কারণ এটা একটা স্টুডিও অ্যাপার্টমেন্ট তো। স্টুডিও অ্যাপার্টমেন্ট তাকে বলা হয়, যেটার মধ্যে একটা রুমের মধ্যে একটা পুরার বড় একটা রুম হয়, যেখানে এখানে ভাগে ভাগে সেট করা থাকে জায়গাগুলো। ধরো এটা এই এরিয়া, ওইটা ওই এরিয়া, কিন্তু মাঝখানে কোনো দেয়াল নাই। যেমন এখান থেকে আমি সরাসরি আমার রান্নাঘর দেখতেছি, বেসিক্যালি এটা আমার বসার ঘর, আর এর পাশে আমার শোবার ঘর, আর এখানে আমার খাবার ঘর। বুঝতে পারছো? কোনো আলাদা ঘর না, জাস্ট একটা বড় ঘর, বিশাল বড় ঘর, যেখানে এটা সুন্দর করে সেট করা আছে। একজন মানুষের জন্য পারফেক্ট, আমার জন্য তো আরো বেশি পারফেক্ট। পরিষ্কার করার ঝামেলা কম, ধোয়া মোছা ঝাড়া ঝামেলা কম, অনেক আরাম। একটা বাচ্চাকে প্রপারলি মানুষ করার জন্য একটা মাকে প্রচুর পরিমাণে স্যাক্রিফাইস করতে হয়, আর বর্ষা সেই মেন্টালিটির মা নয়, অনামিকা।
আমি তো এটাই বলতেছি। আর মেন্টালিটি মা হোক না হোক, সাইড হোক, সোশ্যাল মিডিয়া থেকে সাইড হোক, সোশ্যাল মিডিয়াতে না দেখা, সোশ্যাল মিডিয়াতে দেখায় মানুষ কিভাবে নষ্ট করিস না, তারপর বাড়িটা বাড়ি বুঝবো। কিন্তু সোশ্যাল মিডিয়া তুই আগে সমাজটাকে ক্লিয়ার রাখ। মানে সে হলো গিয়া বিয়ে ছাড়া একটা বিবাহিত লোকের সাথে ঘুরতে যাবে এবং সে তার কাছে পেমেন্ট চাবে, পেমেন্ট না পাওয়ার পর সে বলবে যে আম, আমি প্রেগনেন্ট, এটা আবার সে সোশ্যাল মিডিয়াতে ছাড়বে। একে তো অতিরিক্ত লজ্জাজনক বিষয় এই ঘটনাটা তার জন্য, তার ফ্যামিলির জন্য এবং তার ভবিষ্যৎ প্রজন্মের জন্য, যে এই ভিডিওগুলা থেকে যাবে। সেও যদি ডিলিট করে দেয়, এই ভিডিও কোনোদিনও ডিলিট হবে না। সে যদি বলে যে না, ফেসবুক থেকে আমি ডাউন করায় নিব, ভুলে যাও। আমরা প্রভার কথা জানি, ওই যে একজন নাটক করতো মেয়েটা প্রভা, তারটা কিন্তু নামায় নেওয়া হয়েছিল, কিন্তু এখনো কিন্তু আছে। এগুলা যায় না, এগুলা কখনো মিটে যায় না, কোথাও যায় না, এগুলা সব সময় থাকে। আর সেটা যে ইয়া হলো কি বলে, আম, কিভাবে আমি জানি না এই বাচ্চাগুলা কিভাবে পরে দিয়ে মুখ দেখাবে। এখন তো বাচ্চা আছে, এখন তো কেউ ঘর থেকে বেরোয় না। হ্যাঁ, একজন তো স্কুল যায় না শুনি, আরেকজন যদি স্কুল না যায়, ফুপুটার কি হয়েছে আমি বুঝলাম না। একজন বললো যে ফুপুর খবর বের করে আনছে। এগুলা একটা টাইমে এগুলা মুখের উপর ফেরত আসবে, এগুলা চোখের সামনে আসবে। ওর মা এটা করছে, ওর শাশুড়ি এটা করছে, এরকম কথা আসবে। ওর দাদি এটা করছে, সারা জীবনের জন্য কলঙ্ক হয়ে দাঁড়াবে এগুলা। একজন মানুষ হিসেবে তো বলি যে সোশ্যাল মিডিয়াতে আর দিস না, নিজেকে আর হিউমিলিয়েট করিস না। আর নিজেকে তো করতেছিস করতেছিস, এই হিউমিলেশন গুলা তুই জমা রেখে যাচ্ছিস তোর সন্তানদের জন্য, এটা একান্তই সত্য। আর ব্রিটিশ কালচার বলছিস তো, দেখ কতগুলা ব্রিটিশ কালচারের মানুষ দাঁড়ায় গেছে। আমি তোর খারাপ চাচ্ছি না, তোর কেন, আমি আমি এই শেল্টার থেকে লাইভ করি, তুই যদি দেখে থাকিস। আমি কারো খারাপ চাচ্ছি না, তুই ভালো করে জানিস আমি কিরকম। তুই আমার সম্পর্কে দুই চারটা খারাপ বলতে পারিস, বল, নো প্রবলেম। প্রমাণ কোনোদিনও হবে না, কারণ এগুলো নাই। মুক্তে চামড়ার মুখ দিয়ে অনেকে অনেক কিছু বলতেছে, আজকে দুই চার দিন ধরে অন্য মানুষও বলতেছে, কিন্তু প্রমাণ কিন্তু দিতে পারবে না। আমি চাইলে মনে যাই হোক, আমি কিছু চাই না, এটা ফালতু কথা, এসব ফালতু কথা আমি চাই না। আহ বাচ্চাগুলা ভালো থাকুক, বাচ্চাগুলা সঠিক পথে চলুক, বাচ্চার ভবিষ্যতে যেন কোনো সমস্যা না হয়, এরকম একটা ব্যবস্থা থাকুক। আর যদি কোনো সংস্থা আগায় আসে, কোন রকম যদি মানে রেস্কিউর কোনো একটা সাহায্য কেউ করতে পারে, প্লিজ ওয়েলকাম। আমি এটাই চাবো, এর থেকে বেশি কিছু না। আমি চাবো আমাদের সমাজ ক্লিয়ার থাকুক, আমি চাবো আমার ফ্যামিলিটা ক্লিয়ার থাকুক। আমার ফ্যামিলিটা একটা নর্দমা হয়ে গেছে, নর্দমা পরিষ্কার করাটা অতিরিক্ত জরুরি। আর আমার যেহেতু কোনো বাধ্যবাধকতা নাই, কারণ অনেক মানুষের বাধ্যবাধকতা আছে, কেউ বলতেছে শ্বশুরবাড়ির জন্য আসতে পারতেছি না, কেউ বলতেছে অমুকের জন্য, কেউ বলতেছে সুমুকের জন্য, কেউ বলতেছে আল্লাহ কেন এটা হইলো। হ্যাঁ, এখন তো এইরকম অনেক রকম অনেক কথা আছে। ঠিক আছে, এগুলা মানে চিন্তা কর, একবার একবার চিন্তা কর। সোশ্যাল মিডিয়াটা লাইফ না। আর মানে সুস্থ জীবনযাপন করা যায়, অনেক মানুষই করতে পারে, তুইও পারবি, চেষ্টা কর। বন্দুক থেকে গুলি আর মুখের বুলি একবার বের হয়ে গেলে ওটার ফেরত আনা যায় না, নিনি রহমান। সত্য কথা, যেগুলো সোশ্যাল মিডিয়াতে একবার পোস্ট হয়ে যায় এগুলো আর কোথাও যায় না। আমি যদি এই মুহূর্তে ভুল করে একটা বকা গালি দিয়ে বসি, আমি জানি না কেউ স্ক্রিন রেকর্ডিং করতেছে কিনা বা কেউ ডাউনলোড দিচ্ছে কিনা, আমি হয়তো ডিলিট করে দিলেও থেকে যাবে। এই জন্য সাবধান, অনেক বিষয়ে সাবধান, লাইফে অনেক বিষয়ে সাবধান। আমি তো ঘুরে এসে ঘোরার ছবিটাও সহজে সাথে সাথে দিই না, অ্যাটলিস্ট 6 মাস 1 বছর অপেক্ষা করি, ওকে গেছিলাম, করছিলাম, এইরকম। আমি নগদে দেই না। আর অনেকে দেয় না, আহ, অনেকের একটা অভ্যাস থাকে ফেসবুকে দেয়, হ্যাঁ চেকিং টু অমুক জায়গা, চেকিং টু অমুক জায়গা। আমি তো এটা আরো দেই না। আমি এটা ক্লিয়ার ইন্ডিকেশন দেওয়া যে আমি 4 দিনের জন্য বাসায় নাই, 4 দিনের জন্য আমার বাসা খালি, 4 দিনের জন্য ইয়ার কি বলে, চোর ওয়েলকাম। না, এখানে যদি আর চোর নাই, আমি দরজা খোলা রেখেই চলে যেতে পারি। এবং আমি আমার লাইফের লম্বা সময় দরজা খোলা রাখছিলাম, কারণ আমি অসুস্থ ছিলাম, তো দরজাটা আটকাইতে পারতাম না। আটকালে মানুষ বাসায় এসে আমার পরিচর্যা করতে পারতো না। ও ভালো কথা, রুহি আনসারিতে আমি রোববারে যখন, কালকে হয়তো লাইভে আসতে পারি, আমার শিওর না, কিন্তু আমি আমার লাইফের যে আমার একটা অসুখের
যে খুব বড় একটা মার্কেটিং হয়েছে, এই মার্কেটিং এর সময় আমি পরিচর্যাটা আমাকে কিভাবে করা হয়েছিল আমি এই বিষয়টা আলাপ করব। আমি কেমন কষ্ট পাইছি এটা না, আমাকে এরা ইটালিয়ানরা কিভাবে পরিচর্যা করছিল এটা আমি খুব আলাপ করতে আগ্রহী, কারণ এইটার সাথেও কিছু একটা সম্পৃক্ত, আমি অবশ্যই এটা জানাইতে চাবো। তো অনেক সময় হয়ে গেছে, কারণ আমার তো ডাবল শিফট, হ্যাঁ 1 ঘন্টা হয়ে গেছে আমার তো ডাবল শিফট, আমি বের হয়ে যাব। আমি ইমা জাহান অনেক অনেক দুঃখিত, আপনার আমার লাইন কেন জানি ক্র্যাশ করতেছে আমি বুঝতে পারলাম না। নো প্রবলেম। আগামীকালকে রাত্রে, উফ তবা 2টা লাইভ তো করা সম্ভব না। আহ, ঠিক আছে, আগামীকালকে রাত্রে আহ আগামীকালকে রাত্রে বাংলাদেশ সময় রাত্র 8টায় যে যে জয়েন হইতে চান। আর ইমা জাহান প্লিজ আপনার 2 টাকার এমবি আর একটু বেশি ভইরেন, আমার ধারণা আপনার এমবিতে ঝামেলা আছে। আর নাহলে ওয়াইফাই আলারে ফোন দিয়ে একটা গালি মাইরেন, এই কারণে আপনি আমার লাইভে ঢুকতে পারলেন না, আপনার বলতেছে নেট সমস্যা নেট সমস্যা, আমার এখানে নেট ফুল আছে। তো ভালো থাকেন, খুশি থাকেন, ইনশাল্লাহ দেখা হবে। আর আমি বারে বারে লাইভে আসলে প্লিজ বিরক্ত হয়েন না, আমি রুই আনসারি থেকে লাইভে আসতেছি নিজের শখে, আর এইটা হলো অ্যাকচুয়ালি জিতবে। নেক্সট টাইম ইনশাল্লাহ আপু। থ্যাংক ইউ আপু, তোমার কথা এত সুন্দর, তোমার কথাটা আমি শুনতে চাইছিলাম, সামহাও আমি তোমাকে নিতে পারলাম না, অনেক অনেক দুঃখিত। ভালো থাকেন।